বন্ধুরা, আবার আমি এসে গেছি আমার লেখা একটা গল্প নিয়ে। এই গল্পের নাম ভালোবাসার গল্প। শুরু করছি আজকের গল্প, ভালোবাসার গল্প। কমন রুম ভর্তি মেয়েরা আড্ডা দিচ্ছে। ওরা আগের ব্যাচের। মর্নিংয়ে শুধু মেয়েরা ক্লাস করে কলেজে। আমি ক্লাস 11। আমি প্রায় দেখতাম কমন রুমের আড্ডার মধ্যমণি একজন সুন্দরী মেয়ে, মাথায় একটা রুমাল বাঁধা। দূর থেকে দেখেছি কয়েকবার। আমার এই ঘর ভর্তি কমন রুমে বেশি যাতায়াত হতো না। আমরা যেটুকু আড্ডা মারতাম লাইব্রেরিতে। পরের বছর দেখি এবার আমাদের সঙ্গে ক্লাস করতে এসেছে। পরে জেনেছিলাম গত বছর শারীরিক অসুস্থতার কারণে পরীক্ষা দেয়নি। পরের দিন সেকেন্ড বেঞ্চে আমার পাশে এসে বসল। আমি নিজে একটু সরে তাকে জায়গা করে দিলাম। ওই কলেজে ফার্স্ট ইয়ারে দেখিনি, আর খোঁজও নিইনি। সেকেন্ড ইয়ারে অপার সৌন্দর্য নিয়ে বয়স্কার চুলে আবার কলেজ আলো করে তার আগমন। এরপর থার্ড ইয়ারে আর দেখা হয়নি। একসময় কলেজ শেষ। নামটা একটু অন্যরকম, শ্রীকুমারী রায়। ওকে সবাই বলতো তিনটে নাম কি বলে ডাকবো, সবাই হাসত। এরপর বহু বছর কেটে গেছে। বেশ কিছুদিন হলো পায়ে অসহ্য ব্যথা। আমার প্রবলেম নিয়ে আমি মুখ খুলি না। সহ্য করার ক্ষমতাটা ছোট থেকেই একটু বেশি। তবে ওই চোখ কুচকোনোটা চোখ এড়ায়নি ঘরের লোকের। তাই অর্থোপেডিক দেখানোর জন্য ছুটোছুটি নাম লেখানো হলো। ডক্টর AK আর্নব। র্যাঙ্কিংয়ে বোধহয় 2-3 হবে। চেম্বারে বেশ ভিড়। যাই হোক, নাম ডাকার সঙ্গে সঙ্গে হাজির হই। শীততাপ নিয়ন্ত্রিত ঘরে ঢুকতেই দেখি একটা বইয়ের দিকে তাকিয়ে কি যেন দেখছেন। জানতাম না ডক্টর AK আর্নব একজন মহিলা। যাক, ভালোই হলো। আমার মহিলা ডাক্তার খুব পছন্দের। আমার ওনার আবার ভ্রুতে একটু ভাঁজ পড়ল। বুঝলাম ডাক্তারটি মহিলা, এটা ওনার পছন্দের তালিকায় নয়। দেখি ডক্টর সম্পূর্ণ মুখ তুলে আমার দিকে তাকিয়ে হাসছেন। বলো, কি প্রবলেম বলো, বলো ফড়িং। আমি তো অবাক। শ্রীকুমারী রায় এখানে কি করছে? আমরা তো AK আর্নবকে দেখাতে এসেছিলাম। মেয়েদের ব্যাপার, চেক আপ, প্রেসক্রিপশানের পর স্বনির্বন্ধ অনুরোধ। অবশ্যই একদিন তার বাড়িতে যেতে হবে। আমাকে বলে প্রেসক্রিপশানে ফোন নাম্বার আছে, ফোন করো। ফড়িং শুনে প্রথমে আমি তো অবাক। আমার চেহারা দেখে ক্লাসে সকলে ওই নামেই ডাকত। এবার হেসে বলে, ফড়িং কিন্তু আর নেই, ওয়েট তো দেখছি 75 কেজি, বলে মুচকি হাসে। আমার পাশের জন এবার বোঝেন ডক্টর আমার বান্ধবী। রাতেই আমি একবার ফোন করলাম, প্রায় 11:30। আমি তো কীভাবে শুরু করব বুঝতেই পারছিলাম না। আমার মনটা বোধহয় পড়ে ফেলল। হ্যালো, হ্যাঁ বলো। মেডিসিন তো দিয়েছি, ওইগুলো সময় মতো কিন্তু খেতে হবে। হ্যাঁ, একদিনও বাদ দেওয়া যাবে না। মোটামুটি মাস 3 তো একদম নিয়ম করে খাওয়া দাওয়া আমি তো বলেই দিয়েছিলাম তোমায়। আর একটা নরম শু সব সময় পায়ে পড়বে। এইভাবে চললে কিছুদিন পর ঠিক হয়ে যাবে। ও তো আমারও হয়েছিল। এরপর নিয়মিত রাত্রে ফোনাফোনি হতো। আমাদের সম্পর্কটা আস্তে আস্তে অনেক কাছে এসে গেল। আমি সত্যি কথা বলবো, কলেজে শুধু ওই নামটাকেই আর সুন্দর মুখের চেহারাটার সাথেই পরিচিত ছিলাম। একদিন সানডে নিজে থেকে এলো আমার বাড়িতে। সেদিন আবার আমার হাজব্যান্ডও নেই। মন উজাড় করে কথা বলা আর কথা শোনা হলো। আপন মনেই বলে চলল, আমার জীবনে 3 মানুষের অবদানকে আমি কোনো দিন ভুলতে পারবো না, চেষ্টা করলেও না। আর এদের মধ্যে একটা মিল কি ছিল জানো? আমি তোমাকে চাই, শুধু তোমাকে চাই, এই মন্ত্র। এই মন্ত্র আমায় যে কীভাবে ছিন্ন ভিন্ন করেছিল সে শুধু আমিই জানি। শ্রী একটা গোলাপ ফুল
ফুলদানি থেকে নিয়ে তার দিকে নির্নিমেষ নয়নে তাকিয়ে থাকে। আমার জীবনে 15 বছরে ওই শুধু তোমাকে চাই কথাতে লেখাপড়া ছেড়ে সংসার ছেড়ে ভেসে পড়েছিলাম শুভমের সাথে। সবে মাধ্যমিকে একটা ভালো রেজাল্ট ছাড়া আর কিচ্ছু ছিল না তখনও। আর ওই শুধু তোমাকে চাইয়ের অসীম আবেগে ঘর ছেড়েছিলাম। মাত্র 2-3 মাসের মধ্যে সব স্বপ্ন চুরমার। ব্রেনে অসম্ভব চাপ, প্রচণ্ড মানসিক আর শারীরিক কষ্ট নিয়ে বাবা ফিরিয়ে এনেছিলেন তার নিজের কাছে। তারপর কলেজে ভর্তি। সেই সময় ওই ন্যাড়া মাথা আর মাথায় রুমাল বাঁধা অবস্থায় তুমি আমাকে দেখেছো, আর সেটাই তুমি মনে রেখেছো, তাই না? এবার বাবার সাহায্য নিয়ে জয়েন্ট এন্ট্রান্সের ফর্ম ভরে এক্সাম কিন্তু দিতে পারিনি। শারীরিক কন্ডিশন এতটাই খারাপ হয়ে পড়েছিল। তার পরের বছর আবার বসলাম জয়েন্ট এন্ট্রান্সে, পাসও করলাম। তারপর লেখাপড়া কমপ্লিট করলাম। এক ডাক্তার বন্ধু আবার তার আবেগের কথায় আমায় ভুলিয়ে দিল। আবার বাঁধ ভেঙে গেল। ঘর বাঁধলাম। নিজেদের ঘর বাবুই পাখির বাসার মতো করে মন প্রাণ ঢেলে ভালোবাসা ঘর গড়ে তুলেছিলাম। আমরা দুটি মানুষ তখন তো উপায় করছি, তাই স্বাবলম্বী। আগেরবার সেই 15 বছরের ভুলটা আর রিপিট করিনি। সেখানে ওই 15 বছর মেয়েটাকে সংসারের সব দুরূহ কাজগুলো জোর করে করাতে চেষ্টা করতেই আমার নার্ভাস ব্রেকডাউন হয়েছিল। এবার ভুল হয়ে যাওয়াগুলো মনে রেখে অনেকটা নিজেকে গুছিয়ে নিয়েছিলাম। তবু বছর 5 পরেই ভালোবাসার দেয়ালে ফাটল ধরল। চুট বালি খসে খসে পড়তে লাগলো। আমি তোমাকে চাই, শুধু তোমাকে চাই কথাটা যেন কেমন হাস্যকর হয়ে উঠল। শুধু আমাকে চাইতে 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 আবার পূর্বেকার জীবনে আমার বিয়ের পরিণতি, আমার বাবার সম্পত্তি, সব কিছুর মধ্যে আমি পড়ে গেলাম। অত সুন্দর করে ভেবে ভেবে পদক্ষেপ নেওয়ার পরেও এত বড় ভুল। ভুল তো অবশ্য মানুষই করে, আর ভুল তো ভুলই হয়। সেটা কখনো অন্য কারো দায় হতে পারে না। আমাকে যখন এতটাই চায়, তবে কথায় কথায় এত অবিশ্বাস, আমার প্রতি ঈর্ষা, আমার কাজের প্রতি ভালোবাসাকে এত অশ্রদ্ধা কেন? আমি এই সব কিছু নিয়েই তো আমি যেটা সেদিন ছিলাম আজও ওটাই আছি। বাইরের রূপ আর মোহ এদের এতটাই আকর্ষণ করে, আমার সত্তাকেই অগ্রাহ্য করে বসে। ভালোবাসা ছিল না তা নয়, ছিল, তবে মোহটা ছিল বেশি। আর সেই রূপের প্রতি আকৃষ্ট হয়ে ভালোবেসে ফেলত। এরা যেমন অপরকে ঠকায়, এরা বোঝে না এরা তার থেকেও বেশি নিজেকে ঠকায়। আমি বোধহয় একটু বেশি সরল ছিলাম, তাই তাদের চোখের ভালোবাসাকে মনে ধারণ করে মনে সব কিছু দিয়ে সাজিয়ে তুলেছিলাম। তারপর কফির কাপটা তুলে নিয়ে বলেছিল, এইসব কথা বলার লোক পাই না যেন। তোমাকে দেখে সেই কলেজের দিনগুলোর কথা মনে পড়ে গেল। সবাই যখন আমার বিষয়ে এত আগ্রহী ছিল, তুমি, শুধু তুমি আমি দূর থেকে দেখেই চলে যেতে, কোনো আগ্রহ দেখাওনি কোনো দিন। এই অনাগ্রহ আমায় অনেক বেশি ভাবাতো। তাই যারা সহজে আমার বন্ধু হয়ে উঠত, মানে মনে করতো তারা আমার বিশেষ কাছের ব্যক্তি, প্রকৃতপক্ষে তারা আমার মনে স্থানই পায়নি। এরপর আমরা দুই বন্ধু আরও ভালো করে পরস্পরকে চিনে ফেললাম। আমার ঘরের লোক যখন এই বন্ধুর ব্যাপারে জানতে চাইতো, আমার মতো করে বলতাম। একদিন বেশ আগ্রহ নিয়ে এসে বলে, তোমার বন্ধু ডক্টর একে অর্ণব কেন লেখে? অর্ণব কি কোনো টাইটেল? আমার যতদূর জানা আছে এটা তো কোনো টাইটেলই না। হ্যাঁ, এই দিকটা ভাবিনি। আসলে আমি তো এই রকম, যে আমায় যতটুকু বলে আমি সেটাই শুনি, এর বেশি নয়।
একদিন বললাম, এই অর্ণবটা কে, কি, কেন? আমার কথা শুনে মুচকি হেসে বলেছিল, ঠিক আছে, তোমার যখন এত আগ্রহ, বলবো, সব বলবো একদিন, সময় আসুক। শ্রী একদিন আমাদের বাড়িতে সত্যকে পাঠালো গাড়ি দিয়ে আমাদের নিয়ে যাবার জন্য। না, আমি একাই গিয়েছিলাম, কারণ আমার হাজব্যান্ড তখন ছিল না। সত্য এতদিনে বেশ আমার সাথে পরিচিত হয়ে গেছে। সত্যর সাথে সামনের সিটে বসলাম। গাড়ি চালাতে চালাতেই সত্য বলে, জানেন ম্যাডাম, আমি 11 বছর ধরে ডাক্তার দিদির কাছে আছি। এইভাবে কারোর সঙ্গে কোনো দিন কোনো কথা হেসে হেসে বলতে দেখিনি। ডাক্তার দিদির কি আপনি কোনো রিলেটিভ? ওনাকে তো কিছু জিজ্ঞাসা করতে পারি না, তাই আপনাকে বললাম। আমি হেসে বললাম, না না, আমরা হলাম পুরনো বন্ধু, কোনো রিলেটিভ নই। সত্য মনে হয় সাউথ ইন্ডিয়ান। ও 11 বছর আছে ওর ডাক্তার দিদির কাছে। সেদিন ও নিজেই কথায় কথায় বলেছিল, ডক্টর ম্যাডাম এখানে আগে থাকতেন না, আগে বাইরে থাকতেন, 11 বছর এখানে আছেন, তার মধ্যে 3 বার গাড়ি বদল হয়েছে, কিন্তু আমি রয়ে গেছি ম্যাডাম স্টিয়ারিং ধরে। সেদিন প্রথম আমার বান্ধবীকে ঘরের পরিবেশে ঘরোয়াভাবে দেখেছিলাম। একটা মহিলা ঘর দেখেই বুঝতে পারে, সবটা আন্দাজ করতে পারে। ভালো ভালো ফার্নিচারে ঘর ভর্তি, বেডরুমে একটা ছবি তার বুক সেলফে, দেশের বিদেশের নানা জিনিসে ঘর ভর্তি। আমার খুঁজতে থাকা চোখকে অনুসরণ করে বান্ধবী বলে, উনি হলেন অর্ণব। আমি একটু ইতস্তত করে বললাম, কি না, এটা তোমার প্রশ্নের উত্তর, ঠিক আছে? বলে ছবিটার কাছে এগিয়ে এসে বলেন, ইনি অর্ণব, আমার বন্ধু। মুখে হাসি নিয়ে বললাম, ও বাস, ও আর কিছু না, বলে নিজেই হাসতে থাকে। আমিও হাসলাম, বললাম, আমি তো এই রকমই, তুমি তো জানো। আমি জানি। অর্ণব বিদেশে থাকে, ওর ঘর আছে, সংসার আছে, রাশিয়ান স্ত্রী, 2 সন্তানের বাবা। আমার জীবনের খুব মূল্যবান একটা অধ্যায়। খাবার টেবিলে বলেছিল, জীবনে আমরা কত সিদ্ধান্ত নিয়ে ফেলি, ভুল ঠিক এগুলোর কোনো বিচার না করেই এগিয়ে যাই। এইভাবে জীবনের অর্ধেকের বেশিটাই অনেকের খরচ হয়ে যায়, আমারও তাই। তবে এইগুলো জীবনে খুব দরকার। শিখতে গেলে কারো বুঝিয়ে দেওয়া, দেখিয়ে দেওয়া, রাস্তায় চললে সবটুকু শেখা যায় না। আর যদিও ওবিডিয়েন্টলি কাউকে অনুসরণ করে হয়তো এগিয়ে যাওয়া যায়, তবে নেগেটিভ সাইডটা দেখা হয়ে ওঠে না। আমার জীবনের ভুল অধ্যায়গুলো আমায় আর কষ্ট দেয় না। ঠিকটা আমি শিখেছি অর্ণবকে ভালোবেসে। এই ভালোবাসাতে আমার পূর্ণ অধিকার। আমার এক বন্ধু আমাকে বলেছে, এতে পূর্ণতা কোথায়, প্রাপ্তি কই? তোমার শূন্যতা তো সে কোনো দিনই পূর্ণ করতে পারবে না, নাই পারুক। ভালোবাসা ওয়ান সাইডেড হলেও সেটা তো ভালোবাসাই। এই ভালোবাসাতে অপরপক্ষের কোনো দাবি নেই, আমার কোনো চাহিদা নেই। ওই মানুষটাকে আমার মনের সব উপহারে আমি সাজিয়ে আমার মতো করে ভালোবেসে যাব সারাটা জীবন, জানো। আর ওই কথাটা কোনো দিনও বলবো না, শুধু তোমাকেই চাই। বন্ধুরা, আমার এই ভালোবাসার গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। এই গল্পটা আমি অনেক ভালোবেসে লিখেছি গল্পটা। তোমাদের যদি ভালো লেগে থাকে বা নাও লেগে থাকে, অবশ্যই কিন্তু জানাবে, জানাতে কোনো দ্বিধা করবে না। তোমাদের মতামত আমাকে অনেকটা সাহায্য করবে।